আর অনেক কারণ আমরা কিন্তু ওইটা ফলো করেই কিন্তু অফিস ম্যানেজমেন্টটা করে থাকি। ওখানে যদিও সচিবালয়কে কেন্দ্র করে ওই সচিবালয় নির্দেশাবলীটা, কিন্তু আমাদের যাদের ওরকম কোনো স্ট্যান্ডার্ড অফিস ম্যানেজমেন্ট নীতিমালা নাই তারা কিন্তু ওইটাই ফলো করে থাকে। আর গভর্নমেন্ট অর্গানাইজেশন যেহেতু আমরা কাজ করি, এই নীতিমালাটা কিন্তু আমাকে হেল্প করবে অফিস ম্যানেজমেন্টের জন্য। আপনারা সবাই জানেন আমরা তথ্য আদান প্রদান করে থাকি, এবং একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম সেটা হচ্ছে চিঠিপত্রের মাধ্যম। এবং চিঠিপত্রের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যে তথ্যটা দিতে চাচ্ছি এই তথ্যটা আমি সুস্পষ্টভাবে দিতে পারলাম কিনা। কিন্তু সরকারি অফিসে যখন কাজ করি এই তথ্যটা দেওয়ার জন্য বিভিন্ন ফরম্যাট ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন সময়। সুতরাং ওই ফরম্যাটটা কখন ব্যবহার করতে হয়, কি ধরনের নির্দেশনা আছে, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। আর এখন আপনারা জানেন যে আমরা ডি নথি ব্যবহার করছি। ডি নথিতে একটা সুবিধা হচ্ছে এটার মধ্যে কিন্তু চিঠিপত্র লেখা যায় এবং চিঠিপত্র লিখে বিভিন্ন জায়গায় প্রেরণ করা যায়। আবার ডি নথির সুবিধাটা হচ্ছে আমি যখন চিঠিটা লিখবো তখন এটা আসলে কোন ফরম্যাটের চিঠি হবে ওটা ডিফল্ট বলে যদি আমি ক্লিক করি ফরম্যাটটা কিন্তু চলে আসে। কিন্তু আমার যে জিনিসটা জানা দরকার যে কখন কোন পত্রটা লিখতে হয় এবং ওই পত্র লেখার জন্য যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সচিবালয় নির্দেশাবলীতে যে ধরনের লিখিত পত্রের প্রকারভেদ আছে, একটাকে বলা হচ্ছে সরকারি পত্র বা গভর্নমেন্ট লেটার, বা মাঝে মাঝে আমরা অফিসিয়াল লেটারও বলে থাকি। যার বলা হচ্ছে অফিস স্মারক বা অফিস মেমোরেন্ডাম। আধা সরকারি পত্র যেটা ডিউ লেটার নামে পরিচিত, যেটাকে আমরা ডেমি অফিসিয়াল লেটার বলে থাকি। অনানুষ্ঠানিক নোট বা আনঅফিসিয়াল নোট। অনুলিপি প্রেরণ বা প্রেক্ষাঙ্কন, যেটাকে এন্ডোর্সমেন্ট বলা হয়ে থাকে। প্রজ্ঞাপন বা নোটিফিকেশন, সিদ্ধান্ত প্রস্তাব বা রেজলিউশন, প্রেস ইস্তার বা প্রেস নোট, ফ্যাক্স, ইমেইল ও সাইফার বার্তা, পরিপত্র ও সার্কুলার, বিজ্ঞপ্তি। খুব সম্ভবত 12 ধরনের পত্রের কথা বলেছি। এখন অফিস আদেশ নাই এখানে, বাদ পড়েছে। হ্যাঁ, অফিস আদেশটা আছে, হয়তো এখানে বাদ পড়েছে। অফিস আদেশ আছে, অফিস আদেশটা আছে। আচ্ছা, এখন আমরা দেখব যে কোন পত্রটা কখন লিখতে হয় এবং এটার জন্য নির্দেশাবলী। প্রথম যেটাকে বলা হচ্ছে সরকারি পত্র বা গভর্নমেন্ট লেটার, যেটাকে বলা হয়ে থাকে সাধারণভাবে সুপ্রিম কোর্ট, পাবলিক সার্ভিস কমিশন, সরকারি সংস্থা, অর্থাৎ সরকারের আইনের বলে যে সমস্ত সংস্থাগুলো গঠিত হয়েছে। আপনারা জানেন যে প্রতিটা মন্ত্রণালয়ের অধীনে কতগুলা প্রতিষ্ঠান আছে। ওটা হচ্ছে সংবিধিবদ্ধ, মানে স্ট্যাটুটরি সংবিধানে যেটা। আর এটা হচ্ছে গভর্নমেন্টের আইনের বলে, যেমন বার্ড, এটার এই কি নেচার কি অটোনোমাস। কিছু আছে যে আধা সরকারি, ওইগুলাকে বলা হচ্ছে সরকারি সংস্থা। আরেকটাকে বলা হচ্ছে ব্যক্তি বিশেষকে, অর্থাৎ সরকারি পদধারী নন ওই ধরনের ব্যক্তিকে যখন আমরা চিঠি লিখব, এবং এটাকে বলা হচ্ছে বার্তা জ্ঞাপন, অর্থাৎ মেসেজ দেওয়া। কোন মেসেজ? সরকারের আদেশ জানানোর জন্য, সরকারের নির্দেশ জানানোর জন্য। আরেকটাকে বলা হচ্ছে মঞ্জুরি আদেশ। মঞ্জুরি আদেশ কোনটা? আমরা যখন অর্থ ব্যয় করি সরকারি অফিসে, মঞ্জুরি ক্ষমতা যা তার পারমিশন নিয়ে কিন্তু অর্থটা ব্যয় করতে হয়। আমাদের মতো প্রতিষ্ঠানে কি করতে হয়, আমাদের বাজেট কত এটা কিন্তু গত অর্থ বছরে নির্ধারিত হয়ে গেছে, কিন্তু এখন যখন খরচ করতে যাই প্রতি কোয়ার্টারে কিন্তু আমাকে টাকাটা উত্তোলন করতে হয়। এবং টাকাটা উত্তোলন করতে গেলে আমাদের সচিব মহোদয়, যিনি হচ্ছেন প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার, উনি কিন্তু প্রতি বছর প্রতি টার্মের মধ্যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দেন, যেটাকে বলা হচ্ছে মঞ্জুরি আদেশ। অথবা আপনি কোনো একটা প্রজেক্টের দায়িত্বে আছেন, প্রজেক্টের নেচার অনুযায়ী বিভিন্ন জায়গায় আপনি টাকাটাকে ওই পিডিকে বা ওই ডিপিডিকে দিবেন, তখন যে পত্রটা হবে সেটাকে বলা হচ্ছে সরকারি পত্র। তাহলে আমরা কয়টা বিষয় জানলাম? একটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট, পাবলিক সার্ভিস কমিশন, সরকারি সংস্থা এবং ব্যক্তি বিশেষকে সরকারের আদেশের সমতুল্য কোনো মেসেজ দেওয়ার জন্য অথবা মঞ্জুরি আদেশ জারি করার জন্য সরকারি পত্রের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আমরা ব্যবহার করব। তারপরে বলা হচ্ছে এটা বিভিন্ন বিভাগ এবং মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। অর্থাৎ এক মিনিস্ট্রির আন্ডারে অনেকগুলো বিভাগ থাকে। এখন এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টে যদি চিঠিতে দিতে হয় তাহলে সরকারি পত্রের যে ফরম্যাট সেটা ব্যবহার করা যাবে না। এক মিনিস্ট্রি আরেক মিনিস্ট্রিতে যে চিঠি দিচ্ছে সেই চিঠির ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করি? সেক্ষেত্রে হচ্ছে অফিস স্মারক বা অফিস মেমোরেন্ডামের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটা আমরা অনুসরণ করে থাকি। এবং সরকারি পত্র সাধারণত ফার্স্ট পার্সনে লিপিবদ্ধ করতে হয়। আমরা যে চিঠিগুলো পেয়ে থাকি ওটার গদটা কি আছে? নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, থার্ড পার্সন।
আর সরকারি পত্রে যদি এই মেসেজটা যেতে যায় তাহলে নির্দেশক্রমে আমি জানাইতেছি যে বা নির্দেশক্রমে জানাইতেছি যে এইভাবে আমাদের সরকারি পত্র যে ফর্মেট সেই ফর্মেটটা লিখতে হবে। সরকারি পত্রে যে সমস্ত কম্পোনেন্ট গুলো থাকে, প্রথম হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে যাচ্ছে ওই প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, পত্রের সংখ্যা এবং তারিখ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো পত্রের যদি সংখ্যা এবং তারিখ না থাকে এটার কিন্তু সরকারি অফিসে গ্রহণযোগ্যতা নাই। কারণটা কি? কারণ হচ্ছে যে আমি যখন নাম্বার এবং তারিখটা দিই তখন হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট সিস্টেমে এটা আসছে, অন্য কেউ দেয় না। কারণ আপনি জানেন যে এখন যদি অন্য কেউ দিয়ে দেয় চিঠি, আমি তো আইডেন্টিফাই করতে পারবো না যে এটা ফলস না আমার এইটা কিন্তু একটা বিরাট জিনিস। আচ্ছা, এখন পত্রের সংখ্যাটা কিভাবে হয় এটা জানা আছে আপনাদের? পত্রের সংখ্যাটা হচ্ছে আমি যেই পত্রটা লিখছি ওই পত্রের একটা সংশ্লিষ্ট ফাইল আছে, তাই না? ওই ফাইলের একটা নাম্বার আছে। নাম্বারটা কত ডিজিটের খেয়াল আছে? 18 ডিজিটের ইউনিক নাম্বার। তাহলে আমার যে পত্রটা যে ফাইল সংশ্লিষ্ট বিষয় ওই 18 ডিজিট সরাসরি চলে আসে। তারপরে আরেকটা জিনিস অ্যাড হয়, এটা হচ্ছে আজকে যখন আমি ডেসপাস করছি চিঠিটা তখন কিন্তু একটা রেজিস্টারে কিন্তু একটা সিরিয়াল নাম্বার করে একটা এন্ট্রি করে দিই। ওই ডেসপাসের যে সিরিয়াল নাম্বার ওইটা সহ হচ্ছে আমার পত্র নাম্বার। তাহলে বোঝা গেল 18 ডিজিট প্লাস হচ্ছে ডেসপাস নাম্বার, এইটা নিয়ে হচ্ছে আমার পত্র নাম্বার। বাড়িয়েছে এটা? কোনটা বাড়িয়েছে? না, 4টা জিরো আগেও ছিল। আগে হচ্ছে সংস্থা কোড। আচ্ছা, আমি তাহলে এটা চেক করবো, এটা একটু চেক করে নেবেন। ওই যে 2024 অবশ্য চেঞ্জ আসছে। আচ্ছা, তাহলে একটু পুরো একটা সংখ্যা বাড়িয়েছে। আগে ছিল যে ওই 4টা আগে ছিল, 4টা ছিল হচ্ছে জিওগ্রাফিক্যাল কোড। প্রথম হচ্ছে যে সংস্থা কোড, মিনিস্ট্রি কোড, জিওগ্রাফিক্যাল কোড, সেকশন কোড, বিষয়বস্তু কোড, ফাইল নাম্বার এবং ইয়ার, এটা মিলিয়েছিল 18। আমি একটু চেক করে নেবো, আপনারা একটু চেক করে নেবেন। তাহলে 24টা। তাহলে ওইটা চলে আসার সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে আমাদের সরকারি অফিসে কিন্তু আমরা প্রতিনিয়ত এক ডেস্ক থেকে আরেক ডেস্কে ট্রান্সফার করি, কিন্তু ওই সংখ্যা নাম্বারটা থাকলে কিন্তু যে নতুন আসুক না কেন সে কিন্তু বুঝতে পারবে যেটা কত নম্বর ফাইলের বিষয়বস্তু, এবং ওই ফাইলটা আনলে কিন্তু এটার সমস্ত কিছু তথ্য জানতে পারবে। ভবিষ্যতে কোনো প্রশ্ন দেখা দিল যে এই প্রশ্নটা আমার মানে অফিস থেকে গিয়েছে কিনা, তখন কিন্তু ওই ফাইল এবং ডেসপাস নাম্বারটা কিন্তু আমাকে হেল্প করবে যে না এটা প্রপারলি গিয়েছে। কারণ অনেক সময় কিন্তু দেখবেন যে কোনো একটা চিঠি করে নিয়ে আসেন দিবে যে এটা আবার পারমিশন হয়েছে, বাট ওটা কখনোই করা যাবে না। আমাকে দেখতে হবে যে প্রপার ওয়েতে আসছে কিনা, এবং প্রপার ওয়েতে আসার এটা হচ্ছে যে আমার পত্রের সংখ্যা নাম্বার। আর তারিখের ক্ষেত্রে আমরা জানি যে বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ দুটো তারিখে আমাদের ব্যবহার করতে হয়। প্রাপকের পদবি এবং ঠিকানা, আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, শুধুমাত্র ডিউ লেটার ছাড়া অন্য কোনো লেটারে আমরা প্রাপকের নাম উল্লেখ করবো না। কারণ প্রাপকের নাম উল্লেখ করার অসুবিধাটা কি, সে আমার ব্যক্তিগত নামে যদি কোনো চিঠি আসে আমার পারমিশন ছাড়া কিন্তু কেউ ওপেন করতে পারবে না। কিন্তু সরকারি অফিসে যখন আমার কাজ করে আমার পজিশনটা হচ্ছে মেইন, আমি এখান থেকে ট্রান্সফার হয়ে যেতে পারি, বা এরকম আছে যে আমি ছুটিতে আছি অন্য কেউ দায়িত্ব পালন করছে। এখন যদি বাই ডেজিগনেশন আছে পিএ বা পিএস কিন্তু এটা ওপেন করবে, এবং যিনি ওই দায়িত্বে আছেন উনি এই কর্ম সম্পাদন করবেন, কিন্তু বাই নেমে আসলে কিন্তু এটা করা যায় না। সুতরাং এটা একটা কমন যে শুধুমাত্র ডিউ লেটার, ডেমে অফিসিয়াল লেটার এবং গোপনীয় লেটার, ওই ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করবো। অন্য ক্ষেত্রে প্রাপকের পদনামটা আমরা উল্লেখ করবো, প্রাপকের নাম উল্লেখ করবো না। বিষয় থাকবে, সম্ভাষণ থাকবে। সম্ভাষণের ক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু সরকারি অফিসও লেখা যায় বেসরকারি অফিসও লেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে প্রিয় মহোদয় বেসরকারিকে, আর সরকারিকে লিখতে হবে মহোদয়। এটা হচ্ছে পার্থক্য। পত্রের প্রধান বক্তব্য এটা যেটা বলেছে ফার্স্ট পার্সনে লিপিবদ্ধ করতে হয়। তারপর হচ্ছে সৌজন্য উক্তি। সৌজন্য উক্তি হচ্ছে আপনার বিশ্বস্ত। এভাবে আমরা চিঠিটা শেষ করবো। প্রেরকের টেলিফোন নম্বর সহ স্বাক্ষর, নাম, পরিচিতি নম্বর, পদনাম, এইগুলা লিপিবদ্ধ মানে করা থাকবে। এখন এটা অলরেডি আলোচনা হয়েছে, যদি আমরা দেখার চেষ্টা করি সচিবালয়ের নির্দেশাবলীতে আছে নম্বর, তারিখ, পদনাম, জনাব বা মহোদয়, মূল বিষয়বস্তু, আপনার বিশ্বস্ত, নিচে দেখেন আবার একটা নম্বর আছে। এখন উপরের নম্বর এবং নিচের নম্বরের মধ্যে পার্থক্য কি? অনুলিপি দেওয়া, অর্থাৎ প্রাপক ব্যক্তি ছাড়া অন্য কাউকে যদি অনুলিপি দেয়, এবং বিশেষ করে সেন্সিটিভ যে বিষয়গুলোকে কনভে করে থাকি, নর্মালি আমরা আলাদা নাম্বার দেই না, অনুলিপি দিয়ে দিই, কিন্তু আপনারা খেয়াল করবেন
কোনো কোনো কাজে গভর্নমেন্ট সেক্টরে, যেমন ডিসিপ্লিনারি আপিল রুলে যখন আমি কাজ করবো, কারো বিরুদ্ধে আমি তদন্তের করছি, প্রত্যেকটা স্টেপের জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। এখন অনেকে কিন্তু এই সুযোগ টানে যে আমি তো নির্দিষ্ট সময় পাইনি, এবং অনেক সময় অন্যায় করেও কিন্তু তার ফেভার রায়টা চলে যায়, এবং আলটিমেটলি যিনি এটা ইনিশিয়েট করেছেন তিনি দায়বদ্ধ হন কেন এটা ডিলে হলো। এইটা প্রমাণ করার জন্য অনেক সময় স্যার মনে করেন যে আমি কাউকে কপি দেওয়া দরকার, এবং তাকে বলেছে নির্দিষ্ট সময়, তার জন্য আমরা নম্বরটা দিলে কি ডেসপাস একটা আলাদা নম্বর করবে, তখন কিন্তু কেউ চিঠিটা পাই নাই এই করে নাই এটা কিন্তু বলতে পারে না, বা নিজেকে জাস্টিফাই করার জন্য কিন্তু এই ধরনের প্রসিডিউর প্রয়োজন। তাহলে উপরেরটার সাথে পার্থক্য কি, উপরের যে নম্বর এটা হুবহু চলে আসবে, এটার সাথে আরেকটা জিনিস অ্যাড হবে। একটা কি, সে আমি 1 নম্বর ব্যক্তিকে কপিটা দিচ্ছি, একের উপর একটা টিক চিহ্ন দেবো, ওই যে 20 বা 24 বা 26 সংখ্যা শেষ হয়েছে, এরপরে গিয়ে ব্র্যাকেটে 1/2 দিয়ে দিতে পারে, যে দুইটা অনুলিপি দেওয়া হচ্ছে, 1 নাম্বারটা হচ্ছে আপনার। 2 নম্বর ব্যক্তিকে দেবো, 2 এর উপর ক্লিক করবো, তারপরে হচ্ছে ওই ব্র্যাকেটের মধ্যে 2/2। বুঝা গেল জিনিসটা? এই দুটার মধ্যে পার্থক্য। ওই নম্বর যেটা, ওই নম্বরটা পুরোটাই চলে আসবে এখানে। উপরে যে নম্বর, উপরের নম্বরটা তো বুঝেছেন, উপরের নম্বরটা এখানে ডেসপাস নম্বর সহ পুরোটাই চলে আসবে। তারপরে আমাকে কি করতে হবে, সে আমি 1 নম্বরকে কপিটা দিচ্ছি, 1 এর উপরে আমি একটা টিক চিহ্ন দেবো, আর এখানে যেখানে এসে শেষ হয়েছে ডিজিটটা, ওখানে ব্র্যাকেটে 1/2। 2 নম্বর ব্যক্তিকে দিচ্ছি চিঠিটা, আমি 2 এর উপর টিক দেব, এবং ওখানে নাম্বারটা হচ্ছে 2/2। আগের যেটা, এটার সাথে এই জিনিসটা অ্যাড হবে। পরের দুইটা কি স্যার প্রথমে যে স্মারক নাম্বার ছিল তার সেকেন্ড আরেকটা প্রশ্ন বলে 2 আসলো না, এটা তো পুরোটাই চলে আসলো। না, এটা তো আসলো স্যার, মানে এখানে 18 আছে, হ্যাঁ, পুরোটা আসার পরে 18 লিখলেন। ওকে, পরে নিচে এসে লিখলেন প্রথম জনকে যদি দিতে যান 1/2, হ্যাঁ 18 লেখার পরে 1/1 না 1/2, মানে 1/2 হচ্ছে যে দুইটা কপি দিয়েছি, 1 নাম্বারটা তোমাকে দিচ্ছি। এখানে যদি 3 থাকতো 3 1/3, যে এটাতে ওইটা বোঝা যায় যে আমি কয়জনকে কপি দিয়েছি। স্যার বোর্ডে যদি একটা বোর্ড করে দিলে খুব ভালো হতো স্যার। এখানে হচ্ছে অনুলিপি, এখানে মনে করেন যে ডিজিট যেটা আছে আমি এটা কপি করে নিয়ে আসলাম, আর এখানে আমি 1 জন 2 জনকে অনুলিপি দিলাম, যেখানে এটা শেষ হয়েছে এখানে লিখবো ব্র্যাকেটে 1/2, এখানে আমি একটা টিক চিহ্ন দেব। বোঝা গেছে জিনিসটা? এটা হচ্ছে আমার নাম্বার দেওয়ার নিয়ম। সুতরাং এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, বিশেষ করে সেন্সিটিভ যে ইনফরমেশনগুলো আমরা কনভে করছি এবং অনুলিপি যাকে দিচ্ছি তার এটা জানা প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা এটা বেশি ব্যবহার করি। 1/3 আর 3 নম্বরে গেলে 3/3। বোঝা গেল? তাহলে সরকারি পত্রটা আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, কিন্তু এখানে যে কথাটা বলা হয়েছে বিভিন্ন বিভাগ এবং মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ করার ক্ষেত্রে সরকারি পত্র ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কোনটা ব্যবহার করব? সেটাকে বলা হচ্ছে অফিস স্মারক বা অফিস মেমোরেন্ডাম। অফিস মেমোরেন্ডামের ক্ষেত্রে 4টা শর্ত প্রযোজ্য। একটা হচ্ছে বিভিন্ন বিভাগ এবং মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ করার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব। অধস্তন অফিস থেকে ঊর্ধ্বতন অফিসে যখন আমরা চিঠি প্রেরণ করি, অফিস স্মারকের যে ফরম্যাট সেই ফরম্যাটটা আমরা ব্যবহার করব। ঊর্ধ্বতন অফিস থেকে অধস্তন অফিসে, যেটা সরকারের আদেশের সমতুল্য নয়, যে আমার কাছে তথ্য চায়, রিপোর্ট চায়, সরকারের আদেশের সমতুল্য নয়, ওই ধরনের করেসপন্ডেন্স গুলা অফিস স্মারকের যে ফরম্যাট সেটা আমরা ব্যবহার করতে পারবো। আরেকটাকে বলা হচ্ছে যে আপনার অফিসে যদি কেউ কোনো দরখাস্ত করে থাকে, নিয়োগের জন্য অ্যাপ্লাই করে থাকে, পরবর্তী কার্যক্রমে তাকে অবহিত করার জন্য অফিস স্মারকের যে ফরম্যাট সেটা আমরা ব্যবহার করব। তাহলে 4টা ক্ষেত্র, একটা হচ্ছে অধস্তন অফিস থেকে ঊর্ধ্বতন অফিস, এবং আমরা যে করেসপন্ডেন্স গুলো করে থাকি 95% হচ্ছে এই অফিস স্মারকের ফরম্যাট। ঊর্ধ্বতন থেকে অধস্তন কোনটা, যেটা সরকারের আদেশের সমতুল্য নয়। বিভিন্ন বিভাগ এবং মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ করার ক্ষেত্রে অফিস স্মারকের যে ফরম্যাট সেটা আমাদের ব্যবহার করতে হবে। আরেকটাকে বলা হয়েছে কেউ দরখাস্ত করলো বা নিয়োগের জন্য অ্যাপ্লাই করলো, পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য তাকে অফিস স্মারকের মাধ্যমে চিঠিপত্র দেওয়া যেতে পারে। 4টা ক্ষেত্র মোটামুটি পরিষ্কার। এখন এই ক্ষেত্রে একটু পার্থক্য হচ্ছে, পার্থক্যটাকে বলা হচ্ছে যে এটা সাধারণত থার্ড পার্সনে লিপিবদ্ধ করতে হয়, নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে দেন বলা হচ্ছে পৃষ্ঠার নিচে বা কোণে প্রাপকের নাম না, এটা প্রাপকের পদবি লিপিবদ্ধ থাকবে, এবং যে স্মারক সরকারের নির্দেশে জারি হচ্ছে বোঝানো হয় সে স্মারক নির্দেশক্রমে ব্যবহৃত হবে।
আমরা যদি ফরম্যাটটা দেখি, উপরে হচ্ছে স্মারক নম্বর। আগে একটা মানে এখানে আমাদের একটা ভুল ধারণা আছে যে সরকারি চিঠি মানেই স্মারক, আসলে তা না। আগের চিঠিটা খেয়াল হচ্ছে, আগের চিঠিটাতে ছিল শুধুমাত্র নম্বর, আর আমি যখন অফিস স্মারকের ফরম্যাটে লিখি তখনই হয়ে যায় এটা স্মারক নম্বর। ঠিক আছে? তারিখ থাকবে, বিষয় থাকবে, সূত্র থাকবে। এখন নম্বর এবং সূত্রের মধ্যে পার্থক্যটা কি? সূত্রটা হচ্ছে স্যার যে অফিস থেকে আসছে তার স্মারক নাম্বার। দ্যাটস রাইট। যে অফিসে যেই চিঠিটার উত্তর দিচ্ছি ওই চিঠির নম্বর হয়ে যাচ্ছে আমার জন্য সূত্র। আমার চিঠির যদি কেউ উত্তর দেয়, আমার চিঠির নাম্বার হয়ে যাবে তার জন্য সূত্র। এবং যদি কোনো উত্তরে কোনো চিঠি লিখি, এটা বেটার হচ্ছে যে সূত্রটা উল্লেখ করা। কারণটা কি? আর সূত্রের মধ্যে কিন্তু অনেকগুলো ইনফরমেশন থাকে। এটা কোন সেকশন সংক্রান্ত, ওই সেকশনের কোন ফাইল সংক্রান্ত। সুতরাং এটা কিন্তু প্রশাসনকে সিদ্ধান্ত গ্রহণটাকে সহজতর করে। দেন দেখেন এখানে কোনো প্রকার সম্ভাষণ নাই, মূল বিষয়বস্তুতে চলে আসলো, তারপরে যে কোনো সৌজন্যমূলক উক্তি নাই, স্বাক্ষর দিল, দেন হচ্ছে পদনাম এবং অফিসের ঠিকানা। তাহলে সরকারি পত্রের সাথে আমরা পার্থক্যটা কি পেলাম? যে এর মধ্যে থাকবে না, সম্ভাষণ থাকবে না এবং সৌজন্যমূলক উক্তি থাকবে না। এটা থার্ড পার্সনে লিপিবদ্ধ করতে হয়। এবং প্রাপক ব্যক্তির পদনাম এখানে থাকে নিচে বাঁ দিকে, আর সরকারি পত্রে থাকে উপরে বাঁ দিকে। মোটামুটি ক্লিয়ার? ওকে। দেন আমরা আরেকটা পত্র পড়ি, সেটাকে বলা হচ্ছে ডিউ লেটার বা আধা সরকারি পত্র। আপনারা শুনে থাকবেন যে মন্ত্রী মহোদয় ডিউ লেটার দিয়েছে। ডিউ লেটারের ক্ষেত্রে দুটো শর্ত প্রযোজ্য। একটা হচ্ছে প্রাপক ব্যক্তির ব্যক্তিগত মনোযোগ আকর্ষণ লাভ করার জন্য, আরেকটাকে বলা হচ্ছে দুইজন সরকারি কর্মকর্তা বা সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে ডিউ লেটার লেখা যাবে। তাহলে শর্তগুলো কি? প্রাপক ব্যক্তির ব্যক্তিগত মনোযোগ। এটা কেন বলা হচ্ছে? যে আমরা যখন নর্মালি চিঠিগুলো দেই, প্রাপক সচিব মহোদয় রুলস অফ বিজনেস অনুসারে একজন প্রতিষ্ঠান প্রধান আরেকজন প্রতিষ্ঠান প্রধানকে পত্র দেবে। মানে সচিব মহোদয়কে কিন্তু আমি চিঠি লিখতে পারবো না, ড্রাফটিং আমার সেকশন থেকে করবো, কিন্তু ডিজি মহোদয় সিগনেচারে যেতে হবে। এখন নর্মাল ওয়েতে কি হয়, চিঠিগুলো যখন পায় এই সিল করে নির্দিষ্ট সেকশনে প্রেরণ করে, সেকশন থেকে যখন ফাইলে উপস্থাপিত হয় তখনই কিন্তু উনি এটা দেখেন, মানে ডিটেল যাওয়া, এত ব্যস্ততা থাকে যে প্রতিনিয়ত। কিন্তু যদি এটা ডিউ লেটারের ফরম্যাটে হয়, ফরম্যাটটাই বলে দিচ্ছে যে এখানে কিছু ইনফরমেশন আছে, এটা আপনার ব্যক্তিগত মনোযোগ আকর্ষণের জন্য, আমাকে না পড়ে এটাকে নিচে পাঠাবেন। এটা হচ্ছে একটা শর্ত। সাধারণভাবে দেখবেন যে রিসেন্টলি যেটা হয়েছে, এনপিআই থেকে আমাদের প্ল্যানিং কমিশন থেকে একটা ডিউ লেটার দিয়েছে সকল সচিব মহোদয়কে। আমি গত এডিবি রিভিউ মিটিংয়ে দেখলাম। এটা হচ্ছে যে আমাদের প্রজেক্টের যে এডিবির যে পারফরমেন্স অন্যান্য বছরের তুলনায় একটা খারাপ অবস্থা আছে, সবাইকে যেন একটু অ্যাক্টিভেট হয় তার জন্য সচিব মহোদয়ের ব্যক্তিগত দৃষ্টি আকর্ষণ করেছে। এবং সচিব মহোদয় কি করেছে, আমাদের যখন মিটিংগুলো হয় তখন কিন্তু এই তথ্যটা উনি কনভে করে, যেরকম একটা, কিন্তু যদি সাধারণ চিঠিতে আসতো সচিব মহোদয় কিন্তু এটা কনভে করতো না। তার জন্য বলা হচ্ছে যে কোনো একটা বিষয়ে, আবার অনেক সময় আছে দেখবেন যে আমি এটা দেখেছি অনেক সিনিয়র কর্মকর্তা, বিশেষ করে আগের সময় এটা বেশি পেতাম, আমাদের বাড়িতে অনেকে আসেন এই করার জন্য, ঘোরার জন্য বা দেখার জন্য। অফিসে গিয়ে একটা ডিউ লেটার দিত ডিজি মহোদয়কে, একটা প্রশংসা সূচক একটা চিঠি যে আসছে এখানে, অনেক সে সাপোর্ট পেয়েছে, এই ধরনের কিছু কথাবার্তা লিখে ওটা একটা হতে পারে। আর ডিউ লেটারের ক্ষেত্রে বলা হচ্ছে যে একজন সিনিয়র জুনিয়রকে লিখতে পারে, জুনিয়র সিনিয়রকে লিখতে পারে, সমপর্যায় কর্মকর্তাকে তো ডিউ লেটার লিপিবদ্ধ করা যায়। অনেক সময় হয় সে অনেকদিন যাবত চিঠি একটা দিচ্ছেন, চিঠি কিন্তু রেসপন্স নাই, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন তার ব্যক্তিগত দৃষ্টি আকর্ষণের জন্য আপনি ডিউ লেটার দিতে পারেন। এখন এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা ফার্স্ট পার্সনে লিপিবদ্ধ করতে হয় এবং এর মধ্যে সম্ভাষণ থাকবে এবং সৌজন্যমূলক উক্তি থাকবে। সম্ভাষণের ক্ষেত্রে বলা হচ্ছে যে সিনিয়র কাউকে যদি লিখি তাহলে হচ্ছে প্রিয় মহোদয়। এখানে দুই তিনটা ভাগ আছে, 2 স্তর হলে কি হবে, 3 স্তর, এত কিছু মনে রাখার দরকার নেই। সিনিয়র হলে হচ্ছে প্রিয় মহোদয়, জুনিয়র বা সমপর্যায়ের কর্মকর্তা হলে প্রিয় সহকর্মী অথবা প্রিয় মিস্টার ও মিস এক্স, তার নামটা দিয়ে আমি চিঠিটা শুরু করতে পারি। এবং এখানে আরেকটা নির্দেশনা দেওয়া আছে যে প্রাপক প্রেরক ব্যক্তির নাম ঠিকানা উপরে ডান দিকে টাইপ করা থাকে। আপনারা দেখবেন যে প্রতিষ্ঠান প্রধানদের একটা প্যাড থাকে, প্যাডের মধ্যে উপরে ডান দিকে তার নাম ঠিকানা, অর্থাৎ এগুলো ডিউ লেটারের জন্য ব্যবহার করা হয়। তারপরে দেখেন বাঁ দিকে কি লেখা হচ্ছে, আধা সরকারি পত্র নম্বর। প্রথমটা ছিল কি নম্বর, স্মারক নম্বর, এটা হচ্ছে আধা, অর্থাৎ
আমরা সরকারি চিঠি হলে স্মারক নম্বর বলে, এটা ভুল তথ্য। সরকারি চিঠি বিভিন্ন ফরম্যাটে আছে, স্মারকের ফরম্যাটে যখন হবে তখনই হবে এটা স্মারক নম্বর। তারপরে আরেকটা নির্দেশনা দেওয়া আছে যে আমি যে সম্ভাষণটা লিখব, এই সম্ভাষণটা যিনি চিঠি স্বাক্ষর করবেন তার স্বহস্তে লিপিবদ্ধ করবে, অর্থাৎ প্রিয় মহোদয়, প্রিয় সহকর্মী অথবা প্রিয় মিস্টার এক্স। তারপরে আমি মূল বিষয়বস্তুতে যাব। বাঁ দিকে নিচে আছে দেখেন শুভেচ্ছান্তে বা শ্রদ্ধান্তে, এটাও বলা আছে স্বহস্তে লেখার জন্য। অর্থাৎ আমি যখন সিনিয়রকে লিখবো শ্রদ্ধান্তে, আর যখন জুনিয়র বা সমপর্যায়ে লিখবো তখন হচ্ছে শুভেচ্ছান্তে। তারপর হচ্ছে আন্তরিকভাবে আপনার, এইখানে দেখেন এসে লেখা হচ্ছে প্রাপকের নাম, পদনাম, ঠিকানা। অন্যান্য জায়গায় কিন্তু প্রাপকের নাম ছিল না, প্রাপকের পদবি ছিল, কিন্তু ডিউ লেটার যখন হয় তখন কিন্তু প্রাপকের নাম থাকবে, কারণ এটা ব্যক্তিগত দৃষ্টি আকর্ষণ করার জন্য এই পত্রটা লেখা হচ্ছে। তাহলে মোটামুটি বোঝা গেল যে আধা সরকারি পত্র কি, এবং দুটো শর্ত প্রযোজ্য: প্রাপক ব্যক্তির ব্যক্তিগত মনোযোগ আকর্ষণ লাভ করা, দুইজন সরকার কর্মকর্তা বা সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আমার আধা সরকারি পত্র বা ডিউ লেটার লেখা যাবে। এবং এক্ষেত্রে একজন সিনিয়র জুনিয়রকে লিখতে পারে, জুনিয়র সিনিয়রকে লিখতে পারে, সমপর্যায়ের কর্মকর্তাকেও লেখা যেতে পারে। এবং এখানে নির্দেশনা দেওয়া আছে যে সম্ভাষণ এবং সৌজন্যমূলক ব্যক্তির একটা অংশ, সেটা হচ্ছে স্বহস্তে লিপিবদ্ধ করতে হবে, এবং সৌজন্যমূলক ব্যক্তি আন্তরিকভাবে আপনার দিয়ে আপনার এই চিঠিটা প্রেরণ করতে হবে। কোনো কনফিউশন? আপনার এখানে কোনো প্রশ্ন ছিল বলে? প্লিজ। সামনে আসবে জিজ্ঞেস করে উপরে একটা স্মারক নাম্বার, নিচে যখন স্মারক নাম্বারটা দেয় তারপরে স্যার অনুলিপি তার ডান পাশে একটা সাইন থাকে আর পাশে নিচে একটা সাইন। ওকে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একই ব্যক্তি কোনো জায়গায় পার্থক্য হবে, স্বাক্ষর দিয়ে মানে জাস্ট লেখে স্বাক্ষরিত, নিচে স্বাক্ষর দেয়, আর কোন কোন ক্ষেত্রে দোনোটাতেই স্বাক্ষর দেয়। এইটা একটুখানি কোনটা, যেমন ধরুন যে এই চিঠিটাই দেখেন, উপরে একজন আছে, নিচে একজন আছে। অনেক সময় হয় কি, কারণ প্রতিষ্ঠান প্রধান বা যারা সিনিয়র পর্যায়ে কর্মকর্তা আছেন তাদের ব্যস্ততা যখন বেশি থাকে, তারা চায় না যে একটা ফাইল দুইবার তার কাছে ওঠে। আর আমরা সাধারণত ফাইলের মাধ্যমে কি করে থাকি, একটা খসড়াপত্র উপস্থাপন করে থাকি। এখন মনে করেন যে ডিজি মহোদয়ের কাছে গেল, ডিজি মহোদয় ফাইলটার মানে কিছু কারেকশন করে দিয়েছে এটার মধ্যে, কিন্তু এটা সিগনেচার করে দিয়েছে। আর এটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিটা ডেলিগেট করা থাকে, যেমন বার্ডের ক্ষেত্রে হচ্ছে যে অ্যাডমিন সংক্রান্ত বিষয়গুলো ডাইরেক্টর অ্যাডমিনের কাছে ডেলিগেট করা আছে। যদি ওনার নির্দেশনা এরকম থাকে যে সেকেন্ড টাইম ফাইল ওঠানোর দরকার নেই, কারণ আসলে তো ওনার ব্যস্ততা আরো বাড়বে, ফাইলের পাহাড় বাড়বে, তখন কি করে ফাইলে যদি আমার স্বাক্ষর থাকে এখানে লিখে দেবে অ্যাডমিন, উপরে আপনার বিশ্বস্ত স্বাক্ষরের মধ্যে স্বাক্ষরিত নতাশ বলা যেটা আমার স্বাক্ষর হয়েছে, আর নিচে অংশ এসে উনি এন্ডোর্স করে দেবে ডাইরেক্টর অ্যাডমিন যিনি, যাকে প্রশাসনিক ক্ষমতা ডেলিগেট করেছে, উনি এসে এটাকে উনি সিগনেচার করবেন। এক্ষেত্রে দুইজন হতে পারে, মাঝে মাঝে একই ব্যক্তি হয়। বিশেষ করে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে প্রচুর ফাইলের প্রেশার থাকে, এবং সেক্ষেত্রে যদি যিনি সিগনেচার করছেন সিগনেটরি, তিনি যদি এটা ডেলিগেট করে থাকেন, ডেলিগেট না করলে হবে না। যে এক ডিজি দেখা যায় যে তিনি দুইটাতেই করছেন, আরেক ডিজি এসে বলবে যে না আমার এত সময় নেই, তুমি ডাইরেক্ট অ্যাডমিনকে যে আমি যখন ফাইল আসবে তখন ফাইলের মধ্যে দেখে তুমি এটা চিঠিটা প্রেরণ করে দিও। সেই ক্ষেত্রে স্বাক্ষরটা দুইজনের হতে পারে। বোঝা গেল? পেরিফেরির কোনো অফিস থেকে যদি হেড অফিসে কোনো কাগজ আসে, তখন সেই অফিসার, ধরেন অফিসার ইনচার্জ সেই প্রতিষ্ঠান, তখন সে কয়টা সাইন দেয়? দুইটা করে, সাধারণত দুইটাই একজনই দেয়, আপনার বিশ্বস্ত এবং এন্ডোর্সমেন্ট দুইটাই দেয়। আপনার এটা কি মানে আপনারটা স্বাক্ষরিত বলছেন নাকি আপনার বসেরটা স্বাক্ষরিত? এটা সুযোগ নাই। এটা হচ্ছে যে আমি যে কথাটা বললাম যে স্বাক্ষরিত কখন লিখি, যে ফাইলে অনুমোদন আছে মূল চিঠিতে, এটার মধ্যে কিছু কারেকশন আছে, তখন আমি ওটাকে ব্যবহার করি। বা আরেকটা ফরম্যাট ব্যবহার করা হয়, আমি যখন মূল ব্যক্তিকে দিচ্ছি, মূল ব্যক্তি কিন্তু দেখবে না আমি কাকে কপিটা দিচ্ছি, বুঝছেন জিনিসটা? কপি যখন দিই তখন কিন্তু আরেকটা চিঠি ব্যবহার করতে হয়। তখন আমরা যেটা করি, স্যার মূল চিঠির মধ্যে ডিজির মধ্যে সিগনেচার করে দিয়েছে, আমি যখন কপি করতে যাচ্ছি ওটার ফটো কপি করছি না, ওটার মধ্যে স্বাক্ষরিত রেখে নিচে আমি সিগনেচার করে দিলাম, এটাও হতে পারে। কিন্তু সাধারণভাবে যিনি সিগনেচার করেন, মানে যিনি এন্ডোর্স করেন, তার কিন্তু স্বাক্ষরটা থাকে। সাধারণত যে চিঠিটা দিচ্ছে তারটার মধ্যে স্বাক্ষরিত লিপিবদ্ধ থাকে। একটা দুটা কারণে হতে পারে, একটা হচ্ছে ফাইলে কিছু কাটাছেড়া করে দিয়েছে,
আরেকটা হতে পারে যে মূল ব্যক্তিকে যে চিঠিটা দিয়েছে রেজিস্টার সিগনেচার করে দিয়েছে, ওটা আমি পাঠিয়ে দিয়েছি। তখন আমি কপি যদি না করি তখন ওই স্বাক্ষরিত রেখে আমি প্রেরণ করতে পারি। নিচেটা আর নিচেটা আমি যাকে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি ডেলিগেট করে থাকে উনি সিগনেচার করে দেবেন। অফিস স্মারক গেল, আজ্ঞা সরকারি গেল। অনানুষ্ঠানিক নোট বা আনঅফিসিয়াল নোট, আপনারা অফিসিয়াল নোট যেটা নোট লিখনের উপর একটা সেশন হয়েছে। নোট হচ্ছে ফাইলের একটা অংশ। একটা ফাইলের দুটো অংশ থাকে, একটা হচ্ছে নোটাংশ আর একটা হচ্ছে পত্রাংশ। এবং আমরা সংগঠনের অভ্যন্তরে যে সিদ্ধান্তগুলো হয় নোটের মাধ্যমে, আনুষ্ঠানিক নোটের মাধ্যমে আমরা গ্রহণ করে থাকি। উইদিন দ্য অর্গানাইজেশন যখন এটা হচ্ছে সেটা হচ্ছে ফর্মাল নোট। আর আনঅফিসিয়াল নোটটা দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যায়। একটা হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে যোগাযোগ করার জন্য, সে আমি প্রজেক্ট ডিভিশনে কাজ করি, এখন রিসার্চ যখন করি রিসার্চ ডিভিশনের হেল্প দরকার, ট্রেনিং যখন করি ট্রেনিং ডিভিশনের হেল্প দরকার। এখন ধরুন যে আমি এখানে ক্লাসে আসবো, যে কিছু জিনিস আমার ম্যাটেরিয়াল কপি করা দরকার, তখন আমি কি করি, একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে ডাইরেক্টর ট্রেনিংকে মার্ক করি। ডাইরেক্টর ট্রেনিং ওটার কারণ ওটা হচ্ছে তার রেকর্ডের জন্য দরকার, এবং তখন আমি ওই সাপোর্টটা পাই। সেটা হচ্ছে আনঅফিসিয়াল নোট, মানে একদম ফর্মাল নোট না। কিন্তু এটাও তো বলা আছে, এটা আমরা ফলো করি না, যে অনানুষ্ঠানিক নোটও নোট শিটে লিপিবদ্ধ করতে হবে। এটা গেল একটা বিষয়। আরেকটা কি বলা হচ্ছে, পরামর্শ বা মতামত গ্রহণের জন্য। সে আমি প্রজেক্ট ডিভিশনে কাজ করি, কারণ আসলে সবগুলো কাজই তো ইন্টারডিপেন্ডেন্সি আছে। যে এখন কোনো একটা কাজ নিয়ে আমার একটু কনফিউশন হচ্ছে, আমি হয়তো ডাইরেক্টর অ্যাডমিনকে মার্ক করলাম যেটা মতামত দিই, বা আপনি অন্য সেকশনের একটা হেল্প চাচ্ছেন, তখন এই পরামর্শ গ্রহণের জন্য অনানুষ্ঠানিক নোট বা আনঅফিসিয়াল নোটটাকে ব্যবহার করা হয়ে থাকে। এবং আনঅফিসিয়াল নোটের ক্ষেত্রে বলা হচ্ছে সংশ্লিষ্ট নথিতে লিখে প্রেরণ করা হবে, এবং স্বয়ংসম্পূর্ণ হলে এই নোট নথি ছাড়াও প্রেরণ করা যেতে পারে। এবং আনঅফিসিয়াল নোটের আবার একটা সিস্টেম হচ্ছে, প্রাপকের পদনামের পরে ইউর ও নোট নাম্বার, ইউ নোট আমরা সেই জায়গাকে বলে থাকি, সেটা হচ্ছে নিচে বাঁ দিকে লিপিবদ্ধ থাকে। তারপর আমি এটা প্রেরণ করবো, এবং প্রেরণ করে আরেকটা নির্দেশনা দেওয়া আছে যে আনঅফিসিয়াল, ইউ ও নোট। আর এটা হচ্ছে আরেকটা নির্দেশনা যেটা দেওয়া আছে, সে আপনি মনে করেন যে প্রত্যেকটা সেকশনের কিছু কাজে কিন্তু সিক্রেসি আছে। এখন আমি মনে করছি বিশেষ করে ক্রয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু খুব কঠিন বিষয়, যে সিক্রেট রাখতে হবে। এখন আমি মনে করি যে এই যে ফাইলটা আছে এই ফাইলটার মধ্যে সিক্রেট কিছু বিষয় আছে, এখন আমি ফাইলটা যদি অন্য সেকশনে দিই আমার সিক্রেসি থাকবে না। তখন বলা হচ্ছে এই ধরনের কেসের ক্ষেত্রে আপনার প্রয়োজন হলে আলাদা একটা ছায়ানথি ওপেন করবেন, শুধুমাত্র এই বিষয় সংশ্লিষ্ট যেটা আপনি মতামত চাচ্ছেন ওই বিষয় সংশ্লিষ্ট নোটাংশ পত্রাংশ দিয়ে অন্য সেকশনে প্রেরণ করবেন, কিন্তু মূল নথি আপনি প্রেরণ করবেন। এটা যখন আসবে তখন এই পুরোটাই পত্রাংশের একটা অংশ হয়ে যাবে। আর আরেকটা বিষয় তো আপনারা জানেন, সাধারণভাবে প্রেসিডেন্ট, ক্যাবিনেট কর্তৃক ফর্মকৃত কোনো কমিটির জন্য, প্রাইম মিনিস্টার, তাদের কাছে যখন আমরা কোনো কিছু প্রেরণ করি তখন কিন্তু যেভাবে প্রেরণ একটা নোট বলেন সেটাকে বলা হয়ে থাকে সারাংশ, সামারি। সামারির আলাদা একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাট অনুসরণ করে আমরা প্রেরণ করে দিই। অনুলিপি প্রেরণ বা পৃষ্ঠাঙ্ক, যেটা আমরা জানলাম যে প্রাপক ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে যদি আমরা কপি দিই সেটাকে বলা হয়ে থাকে অনুলিপি। পৃষ্ঠাঙ্কনটা কি, স্যার মিনিস্ট্রি থেকে একটা চিঠি আসলো যে মনে করলো যে এটা সকল কর্মকর্তা জানা প্রয়োজন, তখন কি করেন, ডাইরেক্টর অ্যাডমিনকে মার্ক করেন। ডাইরেক্টর অ্যাডমিন কি করেন, আমাদের অফিস থেকে একটা নাম্বার দেন, আমাদের অফিস থেকে নাম্বার দিয়ে বলে যে উপযুক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা গেল। অর্থাৎ মূল বিষয়বস্তুর মধ্যে আমি কোনো হাত দিচ্ছি না, আমার অফিস থেকে এন্ডোর্স করে যখন আমাকে দিচ্ছি এটা হয়ে যাচ্ছে পৃষ্ঠাঙ্ক। এবং বিশেষ করে আমাদের যখন অর্থ ছাড়া হয়, দেখবেন যে চিঠিগুলো যে আসে, এটা সবাই দাঁড়ান তো, ঘুমাচ্ছেন কেন? দাঁড়ান সবাই, একটু হাত পা নাড়াচাড়া দিয়ে বসে না। ওকে, বসে। আর যেটা বললাম অর্থ ছাড়ের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে অর্থ ছাড়ের যে পত্রটা যে পান এটা একটু ডিফারেন্ট। ফাইলের মাধ্যমে যেভাবে নোটটা উপস্থাপিত হয় ওই নোটটা হুবহু কপি করা থাকে, কোন খাতে কত টাকা, কোন খাতে ফাইলের মধ্যে যেভাবে আছে, যেটা বলা হয় পৃষ্ঠাঙ্ক। এবং পরবর্তীতে ওইটা প্রত্যেকটা কপি এজি অফিসে যায়, প্রতিষ্ঠান প্রধানের কাছে আছে, ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অফিসের কাছে যায়, সেটাকে বলা হচ্ছে পৃষ্ঠাঙ্কন। অর্থাৎ হুবহু যে জিনিসটাকে কপি করে আমি এন্ডোর্স করছি সেটাকে বলা হয়ে থাকে পৃষ্ঠাঙ্কন। প্রজ্ঞাপন বা নোটিফিকেশন সাধারণভাবে আইন, অধ্যাদেশ, বিধি, প্রবিধান, আদেশ, গ্যাজেটেড কর্মকর্তাদের নিয়োগ, ছুটি, বদলি
এগুলা বাংলাদেশ গেজেটে প্রজ্ঞাপিত করতে হয়। বাংলাদেশ গেজেটে প্রজ্ঞাপিত করার অর্থটা হচ্ছে এটা রেকর্ডে, গভর্নমেন্টের যে কাজগুলো হয়ে থাকে এটা কিন্তু রেকর্ড করতে হয়। এবং আমার মিনিস্ট্রির কোন কাজগুলা গেজেট নোটিফিকেশন হবে এটা পূর্ব থেকে নির্ধারিত করা আছে, যেটা হচ্ছে আইন, বিধি, অধ্যাদেশ, গেজেটেড কর্মকর্তাদের নিয়োগ, ছুটি, বদলি, এগুলো যখন হবে তখন যে শব্দটা ব্যবহার করা থাকে সেটা হচ্ছে প্রজ্ঞাপন বা নোটিফিকেশন, গেজেটেড কর্মকর্তা। এটা আলাদা কোনো ফরম্যাট না, কিন্তু এই জায়গায় আমরা এটা ভুল করি। অনেকেই যে একটা মিটিং করবো বা কোনো একটা অর্ডার দেবো, প্রজ্ঞাপন শব্দটা লিখে দিই, এটা করা যাবে না। যদি মিটিং এর হয় তাহলে আমি বিজ্ঞপ্তি লিখবো, প্রজ্ঞাপন লিখবো না। বা যদি হয় অফিস আদেশ লিখবো, কিন্তু প্রজ্ঞাপন অলওয়েজ রিলেটেড টু দ্য গ্যাজেট নোটিফিকেশন। গ্যাজেট নোটিফিকেশন না হলে প্রজ্ঞাপন শব্দটা ব্যবহার করা যাবে না। এখন আরেকটা কথা বলা হচ্ছে যে পূর্ব থেকে নির্ধারিত করা আছে, কিন্তু এখন সরকার মনে করছে যে না, এটা এখন জনসমক্ষে প্রচার করা প্রয়োজন। জনসমক্ষে প্রচার করতে গেলে প্রথম যেটা করতে হয় গ্যাজেট নোটিফিকেশন করতে হয়, কিন্তু পূর্ব থেকে নির্ধারিত না। যেটা কি, যে সরকার কোনো তদন্ত কমিটি করেছে। এখন তদন্ত কমিটির ফলাফল কিন্তু সব তদন্ত কমিটির ফলাফল জনগণ কিন্তু জানতে পারে না, কিন্তু অনেক সময় কিন্তু সরকার বাধ্য হয় তদন্ত কমিটির ফলাফল প্রকাশ করার জন্য। এখন প্রকাশ করার পূর্ব শর্ত কি, গ্যাজেট নোটিফিকেশন করতে হবে। গ্যাজেট নোটিফিকেশন না হলে জনসমক্ষে ওপেন করা যাবে। সেই ক্ষেত্রে যেটাকে বলা হয় থাকে সেটাকে বলা হয় থাকে সিদ্ধান্ত প্রস্তাব বা রেজলিউশন। অর্থাৎ সরকারি নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের সিদ্ধান্ত সমূহ প্রকাশ, কমিটি গঠন, তদন্ত কমিশন এবং কমিশনের প্রতিবেদনগুলো সমীক্ষার পর বাংলাদেশ গ্যাজেটে সরকারিভাবে ঘোষণা করার জন্য। পূর্ব থেকে নির্ধারিত না, কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এটা গ্যাজেট নোটিফিকেশন। তখন কি হয়, সিদ্ধান্ত প্রস্তাবটা কি, আপনারা জানেন আমরা যখন মিটিং করি, মিটিং এর যে ফলাফলটা পাই বা আউটপুটটা পাই, দুইটা শব্দ ব্যবহার করি। একটা হচ্ছে প্রসিডিংস, আরেকটা হচ্ছে রেজলিউশন। প্রসিডিংস এবং রেজলিউশনের মাধ্যমে পার্থক্য কি, প্রসিডিংস এর ডিটেইলস লিপিবদ্ধ থাকে, কে কি বললো না বললো, তারপরে এসে একটা সুপারিশ থাকে, সিদ্ধান্ত থাকতেও পারে। কিন্তু সিদ্ধান্ত প্রস্তাবে অলওয়েজ ফোকাস অন দ্য ডিসিশন, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটা যখন হয় তখনই কিন্তু সরকারি অফিসে মানে গ্যাজেট নোটিফিকেশন করার জন্য ব্যবহার করা যাবে। এটা একটা আছে। প্রেস স্টাফ বা প্রেস নোট, যখন সরকারের কোনো সিদ্ধান্ত প্রচার করতে চাওয়া হয় তখন একজন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তথ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করে প্রেস স্টাফ বা প্রেস নোট জারি করতে হবে। এখানে একটা শব্দ আমরা ব্যবহার করে থাকি, প্রেস রিলিজ। প্রেস রিলিজটা আমরা দিতে পারি আমাদের অফিস থেকে, কিন্তু যখন প্রেস স্টাফ শব্দটা ব্যবহার করব তখন তথ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করে। কখন করে থাকি, অনেক সময় দেখা যায় যে আমার ডিপার্টমেন্টের কর্মকাণ্ড নিয়ে বা সরকারি কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে একটা ভুল বোঝাবুঝি রয়েছে, তখন ডিপার্টমেন্ট সরকারের অবস্থান পরিষ্কার করার জন্য এই প্রেস স্টাফ বা প্রেস নোটটা জারি করে থাকে। এটা দেখেন, ওই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে জনগণের মধ্যে এক ধরনের অ্যানালাইসিস ছিল, সরকারের এক ধরনের স্ট্যান্ড ছিল। সরকারের অবস্থানটা কি এটা বোঝানোর জন্য একটা প্রেস নোট দেওয়া আছে তথ্য অধিদপ্তর থেকে। অফিস আদেশ বা অফিস অর্ডার, যেটাকে বলা হয়ে থাকে অফিসে অনুসরণের নির্দেশাবলী জ্ঞাপন, অভ্যন্তরীণ পদায়ন, নন গেজেটেড কর্মকর্তাদের নিয়োগ, ছুটি, বদলি। গেজেটেড কর্মকর্তাদেরটা কিভাবে হয়, প্রজ্ঞাপনের মাধ্যমে। নন গেজেটেডটা কিভাবে হয়, অফিস আদেশ বা অফিস অর্ডারের মাধ্যমে। আরেকটাকে বলা হচ্ছে সরকারে অনুসরণীয় অফিসে অনুসরণীয় নিয়মাবলী জ্ঞাপন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড থাকে, আপনি কিন্তু ক্ষমতায় একটু সরকারের রুলস এবং রেগুলেশন দেন, এবং আপনি যখন দেখছেন যে এটা ব্যত্যয় ঘটছে তখন কিন্তু ওইটার মধ্যে আপনি একটা অফিস আদেশ জারি করতে পারেন। আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা বলে থাকি যে এটা একটা প্রশাসনিক অস্ত্র। অস্ত্র কেন, কারণ আপনি যখন কোনো ক্রয় কার্যে সম্পন্ন করতে যাবেন আপনি একা কিন্তু করবেন না, আপনাকে বিভিন্ন জনের হেল্প নিতে হয়। যদি বড় ধরনের ক্রয় হয়ে থাকে, টিওসি থাকে, টিইসি থাকে, টেকনিক্যাল কমিটি থাকে, দেন তাদের পরামর্শ অনুযায়ী হোপের পারমিশন নিয়ে আপনাকে ক্রয় কার্যটা সমাধান করতে হয়। এই ধরনের দায়িত্বগুলো যখন দেওয়া হয় তখন অফিস আদেশের মাধ্যমে, অর্থাৎ আপনার প্রশাসনিক ক্ষমতা অন্য কাউকে যখন ডেলিগেট করেন তখন কিন্তু অফিস আদেশের মাধ্যমে করতে হবে। তাহলে হবে কি, দেখবেন অনেক সময় আমি যখন আপনার রিকোয়েস্টে একটা কাজ করি এক ধরনের রেসপন্স, আবার যখন একটা কাগজের এগেইনস্টে কাজ করি তখন কিন্তু আরেক ধরনের, তখন কিন্তু আমি দায়িত্ব নিয়ে আসি। বিশেষ করে সেন্সিটিভ কাজ যেটা করাবেন দায়িত্ব নেওয়ার জন্য, কলিগের সাথে সম্পর্ক আছে ইটস ওকে, কিন্তু যেটা দায়িত্বপূর্ণ কাজ এটা কিন্তু লিখিত একটা অর্ডার দিয়ে আপনাকে এই দায়িত্বটা মানে করাতে হবে। তাহলে হবে কি, সে একটু রেসপন্সিভ হবে এবং সে এটার জন্য জবাবদিহি করবে।
অন্যথায় হবে কি, আমাকে রিকোয়েস্ট করে বলেন আপনি যখন ঝামেলা করবেন তখন কিন্তু আমি স্বীকার করবো না, আপনি প্রমাণও করতে পারবেন না। সুতরাং এইটাকে ব্যবহার করবেন। আরেকটা বিষয় একটু ক্লিয়ার হতে হবে যে ব্যক্তিগতভাবে কোনো জিনিস আমি পছন্দ করি অপছন্দ করি, এটা থাকতেই পারে, আপনারও থাকতে পারে, কিন্তু অফিস আদেশ করার সময় আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দের জন্য রিফ্লেকশন না হয়। আমাকে অলওয়েজ খেয়াল রাখতে হবে আমার ক্ষমতা কোথায়, রুলস এবং রেগুলেশন দ্বারা। রুলস এবং রেগুলেশন এটা পারমিট করে কিনা। আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ যদি কিছু চাপিয়ে দিতে চায়, এটা কিন্তু যিনি করেন তার উপর আবার একটা সমস্যা হতে পারে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর পরিপত্র বা সার্কুলার, এক্ষেত্রে বলা হচ্ছে যে এটা ভিন্ন কোনো চিঠি না, এটা যে কোনো চিঠি হতে পারে। এটা অফিস স্মারক হতে পারে, এটা সরকারি চিঠি হতে পারে। পার্থক্য একটা, পার্থক্যটা হচ্ছে প্রাপক ব্যক্তি একের অধিক। স্যার কোনো একটা চিঠি আসলো আমাদের আরডিসিটির আন্ডারে, আমাদের রিসার্চ ইনস্টিটিউট আছে প্রায় 4টা, 1 2 3 4 5টা। এখন মনে করলো যে সকল ডিজির জন্য এটা প্রযোজ্য, তখন প্রাপক কিন্তু কোনো একজন ডিজি না। তখন কি করে, প্রাপক নামে কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে না, কোনো পদনাম উল্লেখ থাকে না, বিতরণ দিয়ে লিস্টটা দিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে পরিপত্র বা সার্কুলার। দেখেন এখানে প্রাপক নামে কোনো পজিশন নাই, বিতরণ দিয়ে দেবে, অর্থাৎ প্রাপক। তথাপি আমাকে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে সিনিয়রিটি একটা বিষয় আছে। অনেক সময় হয় যতটুকু সম্ভব আমরা ফলো করবো সিনিয়রকে উপরে অবস্থান করার জন্য, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়, ইন্টার ক্যাডার যখন বিষয়গুলো হয় তখন আমাদের মধ্যে এরকম ডিরেক্টিভস কিন্তু নাই। তখন আমরা কি করি, বিতরণের পরে একটা শব্দ জুড়ে দিই, জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়। তথাপি যে জিনিসটা খেয়াল রাখতে হবে, মুখ্য সচিব, ক্যাবিনেট সচিব, সিনিয়র সচিব, এই যে হাই অফিসিয়াল যারা আছে তাদের সিরিয়ালগুলো যেন অন্তত ঠিক থাকে, কারণ ওখানে যদি ভুল করি তাহলে কিন্তু অমার্জনীয় অপরাধ। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। ফ্যাক্স, ইমেল, জিপি, সাইবার বার্তা। সাইবার বার্তাটা বলা হচ্ছে কোড ভিত্তিক একটা যোগাযোগ ব্যবস্থা। এটা সাধারণভাবে আমাদের সিভিল অফিসে, ডিসি অফিস এবং এসপি অফিসে ব্যবহার করা হয়। বলা হচ্ছে অতি গোপনীয় এবং অতি জরুরি বিষয় যোগাযোগ করার ক্ষেত্রে সাইবার বার্তা, যেটা কোড ভিত্তিক, এটা করা যাবে। আর সাধারণভাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের বিভিন্ন দেশে যে আমাদের এম্বাসিগুলো রয়েছে তাদের সাথে এই সাইবার বার্তার মাধ্যমে যোগাযোগ করে থাকে। কোন ক্ষেত্রে, অতি গোপনীয় এবং অতি জরুরি। এখন সরকারের নির্দেশনা দেওয়া আছে যে অতি গোপনীয় অতি জরুরি ছাড়া সাইফার বার্তার ব্যবহারটাকে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ এখানে কোডিং এবং ডিকোডিং জানা সম্পূর্ণ লোক না থাকলে এটা ব্যবহার করা যাবে না। আরেকটা নির্দেশনা দেওয়া আছে, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কোড আছে, ওই কোডটাকে ব্যবহার করে যেন সাইফার বার্তাটা ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং এটার সাথে আমরা সবাই পরিচিত না, কিন্তু জানা থাকবো যে সাইফার বার্তাটা হচ্ছে একটা কোড ভিত্তিক একটা যোগাযোগ ব্যবস্থা। আর ফাইনালি বলা হচ্ছে টেলিফোন বা ভয়েস মেল যোগাযোগ। এটা এখন আর নাই, আগে ছিল এটা 73-তে, কারণ টেলিফোন যখন আমরা ব্যবহার করতাম, একজন টেলিফোন পেলে আর অন্যরা আমাকে রিস করতে পারতো না, যে টেলিফোন ব্যবহারের ক্ষেত্রে আমরা একটু মিতব্যয়ী হই আর কি, ওরকম একটা নির্দেশনা দেওয়া আছে। আর ফাইনালি বলা হচ্ছে যে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটা কি, অফিসের কোনো একটা তথ্য অভ্যন্তরীণভাবে আপনি জানানোর জন্য বিজ্ঞপ্তিটাকে ব্যবহার করা যেতে পারে। সেটা কি, কোনো একটা মিটিং করবে, মিটিংটা কোথায় হবে, কে প্রিসাইড করবে, এই তথ্যগুলো যখন আমরা জানাই তখন বিজ্ঞপ্তির মাধ্যমে, অর্থাৎ কোনো একটা তথ্য উইদিন দ্য অফিস জানানোর জন্য আমরা বিজ্ঞপ্তি শব্দটাকে ব্যবহার করতে পারি। তো এই বিভিন্ন ধরনের পত্রের কথা বলা আছে। আমি আবারও বলছি, আমাদের 95% কাজ আমরা করে থাকি অফিস স্মারক বা অফিস মেমোরেন্ডামের মাধ্যমে। অন্যান্য কাজগুলা যেমন হঠাৎ করে একদিন আমাদের ডিজি মহোদয় বলে যে একটা ডিউ লেটারে ড্রাফট করে নিয়ে আসবে। তা এখন যদি স্যারকে জিজ্ঞেস করে যে ডিউ লেটার কি স্যার, নিশ্চয়ই আমার মর্যাদার সাথে যায় না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, যে সচিবালয়ের নির্দেশাবলী থাকলে এই ধরনের চিঠি লিখলে আমি একটু ফর্মেটটা দেখলে না বোঝার কিছুই নেই, একটু কেয়ারফুল হওয়া। আর বিশেষ করে অনেকেই কিন্তু এই জিনিসগুলো ভালো জানে এবং ভালো লিখতে পারে। এখন ধরুন যে আমি যদি তার চাহিদা অনুসারে রেসপন্স করতে পারি না পারি, তাহলে কিন্তু প্রথমে কিন্তু আমার মর্যাদার সাথে বিষয়গুলো যায় না। তো এই জায়গাগুলো একটু কেয়ারফুল হয়। এই ছিল আমাদের সচিবালয়ের নির্দেশাবলী 2024 অনুসারে, যে আমাদের চিঠিপত্র লেখার যে নির্দেশাবলী দেওয়া আছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আরো 1 মিনিট আছে আমাদের। হ্যাঁ বলেন প্লিজ প্লিজ। আপনি লিখতে পারবেন না, মিনিস্ট্রিতে সচিব মহোদয় রুলস অফ বিজনেস অনুসারে আপনার ড্রাফট, আমরা যেটা করি খসড়া তৈরি করি। হ্যাঁ এখন স্বাক্ষর তো আমি যে কথাটা বললাম, স্বাক্ষর হচ্ছে প্রতিষ্ঠান প্রধান টু প্রতিষ্ঠান প্রধান, আমরা ড্রাফটিং করে দেব, সিগনেচার করবে আপনার ডিজি সচিব মহোদয়কে লিখবে, দৃষ্টি আকর্ষণ ওখানেই থাকে। আর দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে এটা নির্দেশনা ভার্বালি লেখা কোথাও নাই,
সেটা হচ্ছে যে দৃষ্টি আকর্ষণ করলে জয়েন্ট সেক্রেটারির নিচে কাউকে দৃষ্টি আকর্ষণ করা যায়। এটা গত তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা নোটিশ হয়েছে, ওটা আমরা এখন ফলো করি। আর যদি ডিএস কাউকে দেন তাহলে দৃষ্টি আকর্ষণ দরকার নেই, অনুলিপি দিয়ে দেন, তাই তো ঠিক আছে। অনুলিপি আর দৃষ্টি আকর্ষণ একই, কিন্তু ওই সাধারণভাবে বলা হচ্ছে জয়েন্ট সেক্রেটারির নিচে কাউকে দৃষ্টি আকর্ষণ করা যায়। এটা আমি সচিবালয়ের নির্দেশাবলীতে চাবেন পাবেন না, মানে এটা ওভার দ্য ইয়ার্স একটা সিস্টেম ডেভেলপ করছে এখানে। ওই তো দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে যেটা হয় যে দৃষ্টি আকর্ষণের কাজটা কিন্তু আমরা ইডিও করতে পারি, অনুলিপি দিয়েও করতে পারি। অনুলিপি কাকে দেই? যে সেকশন সংশ্লিষ্ট বিষয় ওই কর্মকর্তাকে। কিন্তু যখন দেখি যে না ওই সেকশন রেসপন্স করছে না, তার ইমিডিয়েট হায়ার পজিশন যিনি আছে তাকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি। আর তিনি ডাইরেক্ট কোনো অ্যাকশনে যাবে না, বাট তিনি জিনিসটাকে এক্সপিডাইট করবেন। ওই সমস্ত ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণটা, অর্থাৎ নর্মাল যে প্রসিডিউর আছে তাদেরকে আমরা অনুলিপিতেই রাখি। কিন্তু আমি দেখছি যে না এখানে বা ওখানে যদি আমি জানি কাজটা একটু দ্রুত হবে, তখন আমি দৃষ্টি আকর্ষণটা করব, অন্যথায় দৃষ্টি আকর্ষণের দরকার নেই। আরো কোনো প্রশ্ন? যদি না থাকে আমার মনে হয় আপনাদের সাথে আজকে লাস্ট ক্লাস ছিল, মানে তারপর বকরি বাড়িয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। Thank you, sir, for your nice and participatory class. Solid.